আজকে আলোচনা করব মেনস্ট্রুয়েশন ফিজিওলজি সম্বন্ধে, এবং এটা জানতে গেলে প্রথমে তোমাদের বেসিক স্ট্রাকচারটা জানতে হবে, অ্যানাটমি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটেরাস রয়েছে, ওভারি রয়েছে এবং ভ্যাজাইনা রয়েছে। এবং ইউটেরাস তাহলে কোথায় থাকে? ইউটেরাস ইজ বেসিক্যালি এ পেলভিক অর্গান, এবং এর সামনে কি থাকবে? ইউটেরাসের সামনে থাকবে ইউরিনারি ব্লাডার এবং পোস্টেরিয়রলি থাকবে রেকটাম। এই ইউটেরাসে তাহলে কি কি পার্ট রয়েছে? ইউটেরাসকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা বলা হচ্ছে বডি, একটা বলা হচ্ছে সার্ভিক্স, এবং বডি এবং সার্ভিক্সের মাঝখানের পার্টটাকে বলা হয় ইসথমাস। তাহলে আমি যদি দেখি এখান থেকে এই পার্ট থেকে এই কানেকশন অবধি, এটাকে বলা হচ্ছে আমার বডি। এটা হলো সার্ভিক্স, এবং সার্ভিক্স আর বডির মাঝখানে যে কানেকশন, এটাকে বলা হচ্ছে ইসথমাস। তাহলে বডি জানলাম, ইসথমাস জানলাম এবং সার্ভিক্স, তিনটে কম্পোনেন্ট হয়। এবার বডির আরেক নাম কি? বডিকে আরেক নাম কি বলে? কর্পাসও বলা হয়। এবং বডিকে যদি আমরা দেখি, বডি বা কর্পাসের আরও দুটো স্পেসিফিক্যালি ভাগ আছে। একটা বলা হচ্ছে ফান্ডাস এবং আরেকটা হচ্ছে বডি ক্যাভিটি। তাহলে ফান্ডাস কোন পার্টটা? আমরা যদি দেখি, এটা তো ইউটেরাসের মধ্যে ক্যাভিটি, এবং ইউটেরাইন ক্যাভিটি থেকে কি তৈরি হয়? এখান থেকে ফ্যালোপিয়ান টিউব তৈরি হয়েছে, এবং এই ফ্যালোপিয়ান টিউবের ওপরে যে পার্টটা থাকছে, বডির যে পার্ট, এটাকে বলা হচ্ছে ফান্ডাস। তাহলে এই পার্টটা ফান্ডাস। এবং ইউটেরাইন ক্যাভিটির যে ফ্যালোপিয়ান যে টিউবের যে ক্যাভিটি রয়েছে, এর তলায় যে বডির পার্টটা রয়েছে, অর্থাৎ এখান থেকে এই অবধি, এটাকে বলা হচ্ছে বডি ক্যাভিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে সার্ভিক্স কোনটা? সার্ভিক্স হচ্ছে ইট ইজ প্রেজেন্ট বিটুইন দ্য হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস অ্যান্ড এক্সটার্নাল অস। তাহলে এটা যেটা হচ্ছে, দেখো এখান থেকে তো ভ্যাজাইনা, এই ভ্যাজাইনার এই সার্ভিক্সের এই এন্ডটা, এইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অস, আর এখানটাকে বলা হচ্ছে ইন্টারনাল অস। অর্থাৎ ইন্টারনাল অসের আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস এবং আর একটা হলো হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। অর্থাৎ ওপরে যে পার্টটা থাকবে, এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস, এবং এইটা হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস, আর এটা হচ্ছে এক্সটার্নাল অস। তাহলে ইসমাস কোন পার্টটা? ইট ইজ বেসিক্যালি ইসমাস যে পার্টটা, এই যে পার্টটা, ইসমাস হচ্ছে কনস্ট্রিক্টেড পার্ট। ওকে, এবং ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস অ্যান্ড হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। তাহলে এই যে এই পার্টটা বলেছিলাম, অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস এবং হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস, এই পার্টটাকে বলা হচ্ছে ইসথমাস। এবং ইসথমাসের বাংলা মানে বেসিক্যালি যোজক বলা হয়, বা যেটা কি করে? সংযুক্তিকরণ করে। কার সংযুক্তিকরণ করেছে? এখানে যে সার্ভিক্সটা রয়েছে এবং যে ইউটেরাসের বডিটা রয়েছে, অর্থাৎ এখান থেকে এটা ছিল ইউটেরাসের বডি, এবং এখান থেকে এটা ছিল এই সার্ভিক্স, এবং মাঝখানের যে সংযোগ স্থলটা, সেটাকে বলা হচ্ছে ইসথমাস। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে ইসথমাসের সাইজ কত থাকে? ইসথমাসের সাইজ সাধারণত থাকে, এই যে সংযুক্তিকরণ বা ইসথমাস, এর সাইজ হচ্ছে লেস দেন 0.5 সেন্টিমিটার। এটা কোন ক্ষেত্রে? নন প্রেগনেন্ট কেসে। এবং যখন প্রেগনেন্সি আসে, তখন কি ইউটেরাসের সাইজও বাড়ে, এবং ইউটেরাসের সাইজ বাড়ার সাথে কি হয়? যে ইসথমাস পার্টটা রয়েছে, ইসথমাসের সাইজটাও বাড়ে। এবং এখানে দেখো আমি কম্পেয়ার করে দেখেছি, এই যে ইউটেরাসটা রয়েছে, এটা হচ্ছে নর্মাল নন প্রেগনেন্সির ক্ষেত্রে ইউটেরাস। দেখো খুব ছোট্ট সাইজের ইসথমাস রয়েছে, অরেঞ্জ কালারের, এবং বাকিটা ইউটেরাসের পার্ট। কিন্তু যখন প্রেগনেন্ট হয়ে যায়, অর্থাৎ ভেতরে যখন বেবি থাকে, তখন কি হচ্ছে? দেখো ইউটেরাসের সাইজও তো বেড়েছে, কিন্তু ইসথমাসের সাইজও বেড়েছে। প্রায় অ্যারাউন্ড 0.5 সেন্টিমিটার থেকে ইসথমাসের সাইজ হয়ে যায় 7 সেন্টিমিটার। এবং এর সিগনিফিকেন্ট কি? এর সিগনিফিকেন্ট হচ্ছে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির সময় কি হয়? ইউটেরাসের কন্ট্রাকশন হয়। তাহলে ইউটেরাসের এই যে মাসেলগুলো রয়েছে, মাসেলের যখন ইউটেরাসের যে মাসেল রয়েছে, মাসেলের যখন কন্ট্রাকশন হবে, তখন কিন্তু এই ইসথমাস পার্টটার কিন্তু রিল্যাক্সেশন হয়। অর্থাৎ ইসথমাসেরও যদি কন্ট্রাকশন হতো, তাহলে কি হতো? তাহলে তো বেবিটা আবার এই পাশে পুশ হতো, তাহলে বেবিটা তো নিচের দিকে নামতো না। তাহলে যখনই নর্মাল ডেলিভারির সময়, ডিউ টু দ্য এফেক্ট অফ অক্সিটোসিন হরমোন, যখন আমার ইউটেরাসের যে মাসেল রয়েছে, মাসেল যখন কন্ট্রাক্টেড হয়, তখন কি হয়? বেবিটা নিচের দিকে ডাউনওয়ার্ড পুশ হয়, এবং তখন ইসথমাসটা কি হয়? সেটা কিন্তু রিল্যাক্স কন্ডিশনে থাকে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ইসথমাস। এরপরে আমরা জানবো, এই যে বডি আলোচনা করলাম, অর্থাৎ ফান্ডাস এবং বডি ক্যাভিটি দুটো মিলিয়ে কি ছিল? বডি অর কর্পাস। তাহলে বডির সাইজ কত হয়? নালিপেরাসের ক্ষেত্রে হয় 7 to 8 সেন্টিমিটার। নালিপেরাস মানে যে প্রেগনেন্ট, নালিপেরাস মানে হলো যে পেশেন্ট এখন একবারও প্রেগনেন্ট হয়নি। আর মাল্টিপেরাস মানে একবারে বেশি প্রেগনেন্সি হয়েছে, সেটাকে বলেছে মাল্টিপেরাস। তার ক্ষেত্রে এই বডির সাইজ হয় 8 to 10 সেন্টিমিটার। তাহলে এটা একটু মনে রাখতে হবে। তাহলে জানো সার্ভিক্সের ক্ষেত্রে সাইজ সাধারণত হয় 4 সেন্টিমিটার। এবং শর্ট সার্ভিক্স কাকে বলা হয়? যেসব ক্ষেত্রে সার্ভিক্সের সাইজ লেস দেন 2.5 সেন্টিমিটার হয়, তাকে বলা হচ্ছে শর্ট সার্ভিক্স। তাহলে শর্ট সার্ভিক্স হলে প্রবলেম যেটা হয়, শর্ট সার্ভিক্স ক্যানট হোল্ড দ্য বেবি ডিউরিং প্রেগনেন্সি।
ওকে, তাহলে সার্ভিক্সের সাইজ ডেফিনেটলি মোর দেন 2.5 সেন্টিমিটার হতেই হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউটেরাসটা আমি দেখছি এবং ইউটেরাসটা আমরা কোন সেকশনে দেখছি, এটা আমি করোনাল সেকশনে দেখছি। এখন তাহলে আমি যদি স্যাজাইটাল সেকশন অর্থাৎ এই দিক থেকে যদি আমি দেখি তাহলে স্যাজাইটাল সেকশন, তাহলে স্যাজাইটাল সেকশনে যদি আমি ইউটেরাসটাকে দেখি তাহলে কিরকম ইমেজ পাবো? এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ ইউটেরাস এবং ভ্যাজাইনা, এটা হচ্ছে আমি স্যাজাইটাল সেকশন থেকে দেখছি, অর্থাৎ এই সাইড থেকে দেখছি। বেসিক্যালি এটা এই দিক থেকে করা হয়েছে। তাহলে এই দিক থেকে দেখছি ইউটেরাসকে, তাহলে ওই দিক থেকে যদি আমি ইউটেরাসকে দেখি, অ্যাকচুয়ালি দেখো ইউটেরাস কিন্তু কী রয়েছে, অ্যান্টি ফ্লেকশন রয়েছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন এবং এটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এবং তাহলে এই যে ভ্যাজাইনা যদি দেখি তাহলে দেখো ভ্যাজাইনার দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। এই পার্টটা হচ্ছে অ্যান্টেরিয়ার পোর্শন এবং এই দিকটা হচ্ছে পোস্টেরিয়ার পোর্শন। এবং এই পার্টটাকে বলা হয় এই সংযোগ স্থলটা, বেসিক্যালি ভ্যাজাইনার এই পার্টটা এবং সার্ভিক্সের এই পয়েন্টটাতে এটা বলা হচ্ছে অ্যান্টেরিয়ার ফন্ডিক্স এবং এই দিকটা হবে ডেফিনেটলি পোস্টেরিয়ার ফন্ডিক্স। এবং আফটার দ্য ইন্টারকোর্স যখন সিমেন্টটা ডিপোজিটেড হয়, মেনলি দ্য সিমেন্ট ইজ ডিপোজিটেড অ্যারাউন্ড দিস পোস্টেরিয়ার ফন্ডিক্স। এবং অ্যান্টেরিয়ার যে পার্টটা রয়েছে ভ্যাজাইনার তার লেন্থটা হচ্ছে 7 সেন্টিমিটার এবং পস্টেরিয়ারলি যেটা রয়েছে তার লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা ইউটেরাস এবং ভ্যাজাইনা এই কনসেপ্টটা আমরা জানলাম। এরপরে জানবো তাহলে ফ্যালোপিয়ান টিউব সম্বন্ধে। সো হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ফ্যালোপিয়ান টিউব? তাহলে ফ্যালোপিয়ান টিউবস আমরা যখনই জানবো তাহলে প্রথম থেকে যদি দেখি ফ্যালোপিয়ান টিউব এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এই পোর্শন থেকে এই পোর্শনটা যদি দেখি, ওকে, এই পোর্শনটা ফ্যালোপিয়ান টিউব, বাট দিস ইজ সিচুয়েটেড ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তাই এটাকে বলা হচ্ছে ইন্ট্রামুরাল অর ইন্টারস্টেসিয়াল পার্ট এবং এটার সাইজ কত হয় 1.25 সেন্টিমিটার এবং দিস ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট। এরপর হচ্ছে ইসথমাস, অর্থাৎ এখানে আমি পড়েছিলাম ইসথমাস, এখানে আমি পাচ্ছি ইসথমাস, এই পার্টটাকে বলা হচ্ছে ইসথমাস এবং এর সাইজ হচ্ছে 2.5 সেন্টিমিটার, অর্থাৎ ইন্ট্রামুরাল পার্টের ডবল সাইজ হয়, এটা হচ্ছে ইসথমাস। তাহলে এই পার্টটা ছিল ইন্ট্রামুরাল পার্ট, এই পার্টটা হলো ইসথমাস এবং ইসথমাসের পরে যে পার্টটা হবে সেটা হচ্ছে অ্যাম্পুলা এবং অ্যাম্পুলার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 5 সেন্টিমিটার। তাহলে এই পার্ট থেকে ইসথমাসের এখান থেকে শুরু করে এখান অবধি এটা হচ্ছে আমার অ্যাম্পুলা। এবং অ্যাম্পুলার ইম্পর্টেন্স কি, অ্যাম্পুলাতে কি হয়, ফার্টিলাইজেশন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করা হয় যে ফার্টিলাইজেশন কোথায় হয়, এই অ্যাম্পুলাতে হয়। ওকে, এবং মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি ডেফিনেটলি এই অ্যাম্পুলাই হচ্ছে আমার মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি। এরপর হচ্ছে ইনফান্টিবুলাম, এই লাস্টে যে পার্টটা রয়েছে ইনফান্টিবুলাম, এর সাইজও 1.25 সেন্টিমিটার বা হাফ ইঞ্চ মতো হয়। এবং এখানে যদি দেখো এখানে কি রয়েছে, ফিমব্রি রয়েছে এবং ফিমব্রির মধ্যে একটা ফিমব্রি কি হয়, যে ওভারি রয়েছে, এখানে ওভারিটা আমি বড় করে দেখেছি, এখানে যদি দেখো এই ওভারি এবং ইনফান্টিবুলাম কাছাকাছি থাকে এবং যে ফিমব্রিগুলো রয়েছে, ফিমব্রিগুলো কোথায় থাকে, ওভারির সাথে টাচ করে থাকে। কারণ কি, ওভারি থেকে যখন উসাইডটা রিলিজ হবে, ওই উসাইডটা কি হবে, এই ইনফান্টিবুলাম দিয়ে করে অ্যাম্পুলাতে আসবে এবং এদিক থেকে যখন সিমেন আসবে এবং এই উসাইটের মধ্যে যে ওভামটা রয়েছে এবং সিমেনের মধ্যে ওদের ঠিক মিলনটা কোথায় হয়, এইখানে অ্যাম্পুলাতে হয়। ওকে, কারণ অ্যাম্পুলাতে কি বললাম, সাইট অফ ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনটা তাহলে অ্যাম্পুলাতে হয়। তাহলে এই কনসেপ্টটা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে ওভারি থেকে যে উসাইটটা রিলিজ হয়, ওই উসাইটটা রিলিজ হওয়ার পর প্রথমে ইনফান্টিবুলামে আসবে এবং ইনফান্টিবুলাম থেকে কোথায় আসবে, অ্যাম্পুলাতে আসবে। তাহলে ইনফান্টিবুলাম থেকে অ্যাম্পুলাতে কিভাবে আসবে, কি মুভমেন্ট হয়, এখানে বেসিক্যালি মুভমেন্ট যেটা সেটা হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। তার মানে এখানে যে এপিথেলিয়ামটা থাকবে, ওই এপিথেলিয়ামে কি থাকবে, কি টাইপের এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, অর্থাৎ এপিথেলিয়াম সেল তো থাকবেই এবং সেগুলো কি হবে, সিলিয়েটেড হবে। এবং সিলিয়েটেড হয় বলে কি হবে, যে যখনই উসাইটটা আসবে সেটা কি হবে, উসাইটটার মুভমেন্ট করে নিয়ে আসবে, এই সিলিয়াগুলোর মুভমেন্ট হবে এবং উসাইটটা ধীরে ধীরে মুভমেন্ট হয়ে ভেতরে আসতে থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কনসেপ্টটা আমরা জানলাম। তাহলে এরপরে ডেফিনেটলি আমাদের জানতে হবে যে আর কোন পার্টে কী টাইপের এপিথেলিয়াম থাকে। তাহলে যদি ফ্যালোপিয়ান টিউবে আলোচনা করি, ফ্যালোপিয়ান টিউবে কী টাইপের এপিথেলিয়াম থাকবে, সিলিয়েটেড কলামনার। এরপরে জানবো তাহলে এন্ডোমেট্রিয়াম, এই পার্টটা ছিল এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে তাহলে কী টাইপের সেল থাকবে, এন্ডোমেট্রিয়ামে থাকবে কলামনার সেল, কলামনার সেল। ওকে, এরপরে যেমন তাহলে অ্যানাটমিক্যাল ইন্টারনাল অস, এই পার্টটা ছিল ইসথমাসের পার্ট, ইসথমাসের এই পার্ট থেকে ইসথমাসের এই পার্টটা, এন্ড পার্টটা কি ছিল, হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস। অ্যানাটমিক্যাল ইন্টারনাল অসে কি থাকবে, সিলিয়েটেড কলামনার। ক্লিয়ার হয়েছে? এবং হিস্টোলজিক্যাল যে ইন্টারনাল অস সেখানে থাকবে প্লেন কলামনার, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এবং সার্ভিক্স যেটা রয়েছে, সার্ভিক্সের যে পার্টটা এক্সপোজ টু দ্য ভ্যাজাইনা, এই পার্টটাকে কি বলা, এই পার্টটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল জোন। কেন ট্রানজিশনাল জোন, আমরা যদি ভালো করে দেখি এখানে কি টাইপের
সেল থাকছে, কলামনার সেল থাকছে। ওকে, এবং কলামনার সেল থেকে সার্ভিক্সের এই পার্টে কী টাইপের সেল থাকে? স্কোয়ামাস সেল থাকে। তাহলে এই যে কলামনার সেলটা ধীরে ধীরে স্কোয়ামাস সেলে রূপান্তরিত হচ্ছে, এই জন্য এই পার্টটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল জোন। অর্থাৎ ট্রানজিশনাল জোন যেটা হয়, বেসিক্যালি কোন কোন কম্পোনেন্টের ট্রানজিশনাল জোন? স্কোয়ামো কলামনার জোন জাংশন আমি বলতে পারি, কারণ এখানে কলামনার সেল এবং স্কোয়ামাস যে সেল রয়েছে তার জাংশন হচ্ছে। এবং এটা ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই যে পার্টটা এটা হলো কি অ্যাক্টিভলি ডিভাইডিং সেল, এবং অ্যাক্টিভলি যখনই ডিভাইডিং হয় তাহলে ডিউ টু দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স যখন কি হয় প্যাপিলোমা ভাইরাস এই জোনটাতে আসে, তখন কি হয় এই জোনটা যেহেতু অ্যাক্টিভলি ডিভাইডিং হচ্ছে তখন এই জোনের স্পেসিফিকলি চেঞ্জ হয়, এবং সেটা কি চেঞ্জ হয়, এবং এই জোনটা চেঞ্জ হয়ে গিয়ে এই জোনটা কি করে, এই জোনে কিন্তু তখন এই সেলগুলোকে ক্যান্সারে রূপান্তরিত করে দিতে পারে। ওকে, তো এটা আমরা তাহলে জানবো কি করে? ক্যান্সার হওয়ার আগে জানা যেতে পারে? হ্যাঁ, ক্যান্সার হওয়ার আগে ডেফিনেটলি জানাতে যেতে পারে। যখন অ্যাক্টিভলি ডিভাইডিং সেলের চেঞ্জ হতে শুরু করে দেয় তখন যদি আমি প্যাপসমিয়ার করি, সো বেসিক্যালি প্যাপসমিয়ার যে স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এই স্ক্রিনিং টেস্ট করলে কিন্তু আমরা জানতে পারবো যে সার্ভাইকালের যে সেলগুলো রয়েছে বা সার্ভিক্সের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো ক্যান্সার সেলে ট্রান্সফর্ম হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা জানতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে কোথায় কী টাইপের এপিথেলিয়াম সেল থাকে সেটা জানলাম। এরপর জানো তাহলে ওভারি। ওভারি কটা থাকে? দুটো ওভারি থাকে, এবং ওভারির সাইজ কত? ওভারির সাইজ হয় 3 × 3.5 × 2.5 to 5 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে ওভারিতে কি থাকে? ওভারিতে ফলিকল থাকে। কি ফলিকল সেটা আমরা জানবো। প্রথমে জানতে হবে তাহলে প্রাইমোর্ডিয়াল ফলিকল কি। প্রাইমোর্ডিয়াল ফলিকলের আরেক নাম হলো প্রি অ্যান্ট্রাল ফলিকল। একজন ফিমেল যখন ইন্ট্রাইউটেরাল লাইফে থাকে, কোন উইক্সে? 20 উইকস অফ ইন্ট্রাইউটেরাল লাইফ, তখন তার বডিতে কি ওভারি তৈরি হয়েছে, এবং ওভারি যখনই তৈরি হয়ে যায় ইন্ট্রাইউটেরাল লাইফে তখন কি থাকবে বডিতে? প্রাইমোর্ডিয়াল ফলিকলও কিন্তু তৈরি হয়ে যায়। এবং সেই প্রাইমোর্ডিয়াল ফলিকল বা প্রি অ্যান্ট্রাল ফলিকল কতগুলো থাকে? সেটা সংখ্যায় থাকে 6 to 7 মিলিয়ন বা 60 থেকে 70 লাখ কিন্তু প্রাইমোর্ডিয়াল ফলিকল একজন ইন্ট্রাইউটেরাইন বেবির মধ্যে থাকে। তারপরে যখন কি হয়, এরপরে যখন বার্থ হলো, অ্যাট দ্য টাইম অফ বার্থ ওই প্রাইমোর্ডিয়াল ফলিকলের নাম্বারটা কিন্তু কমে যায়। নাম্বার কমে কত হয়ে যায়? 10 to 20 লাখ। এরপরে যখন পিউবার্টিতে আসে, পিউবার্টির সময়ে ওই ফলিকলের নাম্বার আবার কমে যায়। নাম্বার কমে কত হয়ে যায়? 3 to 4 লাখ। এরপরে পিউবার্টি হয়ে যাওয়া মানে কি এরপর আস্তে আস্তে ওভিউলেশন শুরু হবে। এরপর যখন ওভিউলেশন শুরু হবে তখন কি হবে? ওই প্রাইমোর্ডিয়াল ফলিকলটার আস্তে আস্তে কি কি চেঞ্জ হবে সেটা আমরা জানবো। তাহলে ধরে নিলাম একজন 12 ইয়ার গার্লস রয়েছে, তাহলে অ্যাট দ্য এজ অফ 12 ইয়ার্স ওই গার্লসের দুটো ওভারি মিলিয়ে কতগুলো প্রাইমোর্ডিয়াল ফলিকল রয়েছে? আমি ধরে নিলাম 3.5 লাখ, কারণ 3 to 4 লাখ থাকে প্রাইমোর্ডিয়াল ফলিকল। এখানে কি রয়েছে? আমার প্রাইমোর্ডিয়াল ফলিকল রয়েছে, দিস আর দ্য প্রাইমোর্ডিয়াল ফলিকল। ওকে, নাম্বার কত রয়েছে? 3.5 লাখ। তাহলে ডিউরিং ওভিউলেশনে এখান থেকে এখানে কত? 3.5 লাখ কি রয়েছে? প্রাইমোর্ডিয়াল ফলিকল। এখান থেকে 1000 প্রাইমোর্ডিয়াল ফলিকল আর ইউজ, অর্থাৎ এখান থেকে 1000 প্রাইমোর্ডিয়াল ফলিকল এখান থেকে প্রথমে সিলেক্টেড হবে। অর্থাৎ এক বছরে কতগুলো প্রাইমোর্ডিয়াল ফলিকল ইউজড হয়ে যাবে? 12,000। 2 বছরে কত হয়ে যাবে? 24,000। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? অর্থাৎ প্রত্যেক মাসে ওভিউলেশনের আগে কি হবে? এখান থেকে 1000টা প্রাইমোর্ডিয়াল ফলিকল আর প্রথমে সিলেক্টেড, অর্থাৎ 1000টা প্রাইমোর্ডিয়াল ফলিকল এখানে চলে এলো। এখানে তখনও কত রয়েছে? 3.5 মিলিয়ন থেকে 1000 যদি চলে যায়, বাকি নাম্বারটা এখানে রয়েছে প্রাইমোর্ডিয়াল ফলিকল। এরপরে কি হবে? এই যে 1000টা প্রাইমোর্ডিয়াল ফলিকল সিলেক্টেড হলো, এখান থেকে কি হবে? ফিউ নাম্বার, সেখান থেকে 10 থেকে 12টা সিলেক্টেড হবে। ওকে, এবং এই যে 10 থেকে 12টা সিলেক্টেড হবে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ফলিকল। অর্থাৎ এটা ছিল প্রাইমোর্ডিয়াল ফলিকল। প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে 1000টা কি হলো? প্রাইমোর্ডিয়াল ফলিকল প্রথমে সিলেক্টেড হলো, সেখান থেকে 10 থেকে 15টা প্রাইমারি ফলিকল তৈরি হলো। বাকি যদি আমি 10টা ধরে নিই, বাকি 990টা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। এবং এই যে প্রাইমারি ফলিকলটা তৈরি হলো, এখান থেকে আবার কি তৈরি হবে? সেকেন্ডারি ফলিকল।
তার নাম্বার আরও কমে যাবে। এটা ছিল প্রাইমারি ফলিকল, এটা হলো সেকেন্ডারি ফলিকল। ক্লিয়ার আছে? এবং এই সেকেন্ডারি ফলিকল থেকে আস্তে আস্তে কী তৈরি হবে? অ্যান্ট্রাল ফলিকল, টার্সিয়ারি ফলিকল এবং ম্যাচিওর ফলিকল। এখান থেকে একটা ফলিকল তৈরি হবে যেটা হবে আমার ম্যাচিওর ফলিকল। অর্থাৎ যার মধ্যে ওসাইটটা রয়েছে। তাহলে এরপরে যদি বলা হয় একটা ম্যাচিওর ফলিকল যেটা প্রত্যেক মাসে একটা করে তৈরি হয়, একটা ম্যাচিওর ফলিকল তৈরি হওয়ার জন্য ওই মাসে কতগুলো প্রাইমারি ফলিকল ইউজ হয়েছিল, কতগুলো প্রাইমোডিয়াল ফলিকল ইউজ হয়েছিল? 1000টা। আবার নেক্সট মাসে যখন আবার একটা ম্যাচিওর ফলিকল তৈরি হবে তার জন্য আবার 1000টা প্রাইমোডিয়াল ফলিকল কিন্তু এখান থেকে এই স্টক থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। ওটা বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে এরপরে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ধরো এখানে আমি ক্যালকুলেশন করছি 12 ইয়ার্স থেকে একজনের ওভুলেশন শুরু হয়েছে, অ্যাট দ্য এজ অফ 12 ইয়ার্স ওই গার্লটার বডিতে কতগুলো প্রাইমোডিয়াল ফলিকল রয়েছে? 3.5 লাখ। তাহলে প্রত্যেক মাসে যদি 1000টা প্রাইমোডিয়াল ফলিকল ইউজড হয়, ইয়ারলি কতগুলো? প্রত্যেক বছর তাহলে কতগুলো হবে? 12,000 প্রাইমোডিয়াল ফলিকল ইউজড হবে। 5 বছরে কতগুলো প্রাইমোডিয়াল ফলিকল ইউজড হবে? 12,000 into 5, 60,000. তাহলে অ্যাট দ্য এজ অফ 17 ইয়ার্স, 5 বছর পরে, তাহলে 5 বছর পরে প্রাইমোডিয়াল ফলিকল কতগুলো থাকবে? 2.9 lakhs। তারও 5 বছর পরে অর্থাৎ 22 ইয়ার্সে কতগুলো ফলিকল থাকবে? 2.3 lakhs। 27 ইয়ার্সে কতগুলো ফলিকল থাকবে? 1.7 lakhs। 32 ইয়ার্সে কতগুলো ফলিকল থাকবে? 1.1 lakh। এবং 37 ইয়ার্সে ফলিকল থাকবে 50,000। এবং 42 ইয়ার্সে কিন্তু আর কোনো ফলিকল থাকবে না। ক্লিয়ার হয়েছে? এবং যদি ধরেন এই পার্সেন্টের ক্ষেত্রে বা ওই গার্লটার ক্ষেত্রে ফলিকলের নাম্বার ছিল 4 লাখ, তাহলে 42 এর সাথে আর 5 যদি যোগ করে দিই, 47 ইয়ার্সের পরে কিন্তু আর কোনো ফলিকল থাকবে না। এবং ফলিকল যদি না থাকে তাহলে কি হবে? ওভুলেশন নিতে হবে না। ওভুলেশন যদি না হয় তখন কি হবে? কোন ফেজে চলে যাবে? সেটাকে কি স্টেজ বলে? সেটাকে মেনোপজ বলা হয়। অর্থাৎ 47 এর পরে মেনোপজ স্টেজে চলে যাবে। মানে একটা জিনিস মনে রাখবে, একজন পুরুষ কিন্তু লাইফ লং অ্যারাউন্ড 70 ইয়ার্স পর্যন্ত কিন্তু হি ক্যান রিলিজ স্পার্ম অর হি ক্যান প্রডিউস স্পার্ম, বাট এ ফিমেল ম্যাক্সিমাম 48 to 49 years. After that a female cannot produce ovum or oocyte. ক্লিয়ার হচ্ছে? কারণ ওসাইট তৈরি হবে কি করে? কারণ প্রাইমারির একজন ফিমেল যখন জন্মায় সে একটা নির্দিষ্ট পার্টিকুলার নাম্বার অফ কিন্তু প্রাইমোডিয়াল ফলিকল নিয়েই সে জন্মায়। তাহলে এই কনসেপ্টটা আমরা জানলাম। তাহলে এখন আমার কি রয়েছে? একটা ম্যাচিওর ফলিকল তৈরি হয়েছে। এবং এই যে প্রাইমোডিয়াল ফলিকল থেকে এই যে ম্যাচিওর ফলিকল তৈরি হলো, এটাতে অ্যারাউন্ড 10 to 14 days সময় লেগেছে। এবং এই ম্যাচিওর ফলিকলটার মধ্যে এখন সাইজ কত? 20 মিলিমিটার। এবং এর মধ্যে কি রয়েছে? ফ্লুইড ফিল্ড রয়েছে। এখানে কিন্তু ফ্লুইড ভর্তি রয়েছে। ক্লিয়ার হয়েছে? এই ম্যাচিওর ফলিকলের ইমেজটা আমি এখানে দেখিয়েছি। যদি ভালো করে দেখো, এখানে তোমরা কি ওসাইট দেখতে পাচ্ছ? এই যে হোয়াইট পোর্শনটা, এটা হচ্ছে অ্যান্ট্রাম অর ফ্লুইড ফিল্ড। এরপর দেখো গ্রিন কালারের একটা সেলের লেয়ার দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে গ্র্যানুলোসা সেল। এবং গ্র্যানুলোসা সেলের বাইরে একটা ব্লু কালারের সেল রয়েছে, যেটা বলা হচ্ছে থিকা ইন্টারনা। এবং থিকা ইন্টারনার বাইরে আর একটা সেলের লেয়ার রয়েছে, এটাকে বলা হচ্ছে থিকা এক্সটার্নাল।